আলাদিন এবং তার জাদুর প্রদীপ। সোনু, তুমি তোমার হোমওয়ার্ক করেছো? না বাবা। তুমি কি জিনির অপেক্ষা করছো যে তোমার কাজটা করে দেবে? এই জিনি আবার কে বাবা? তুমি কি কখনো আলাদিন আর জাদুর প্রদীপের গল্প শুনেছো? না বাবা, প্লিজ শোনাও না প্লিজ। ওকে, এই সুন্দর কাহিনীটা শোনো, আলাদিন আর জাদুর প্রদীপ। এক সময়ের কথা এটা। একটা ছেলে যার নাম ছিল আলাদিন, যে ছিল খুবই চালাক, কিন্তু সে কাজ করতে মোটেই ভালোবাসতো না। একদিন আলাদিনের মা আলাদিনকে বাজারে পাঠিয়েছিল কিছু কাজ খোঁজার জন্য। আর বাজারে আলাদিনের সাথে এক জাদুকরের দেখা হলো, যে আলাদিনকে বলল, আমি যেমনটা বলছি তেমনটা যদি তুমি করো, আমি তোমাকে অনেক বেশি সোনার মোহর দেব আর গয়নাও দেব, যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারোনি। আলাদিন যখন জাদুকরের এই কথা শুনল, সে খুব খুশি হয়ে গেল। আলাদিন জাদুকরের সাথে শহরের বাইরে একটা অন্ধকার গুহায় চলে গেল। জাদুকর আলাদিনকে ভেতরে যাওয়ার জন্য বলল এবং জাদুর প্রদীপ খুঁজে আনার জন্য বলল, সেটা ওখানে ভেতরেই রাখা ছিল। তারপরে সে আলাদিনকে একটা আংটি দিল আর বলল, যদি তুমি ভেতরে কোনো সমস্যায় পড়ো, তাহলে এই আংটিটাকে ঘষবে, একটা জিনি আসবে আর তোমাকে সে সাহায্য করবে। গুহার ভেতরে আলাদিন যা কিছু দেখলো, সে দেখে অবাক হয়ে গেল। গুহার প্রতিটা কোণা সোনা খাজনায় ভরা ছিল। আলাদিন সেই প্রদীপটা খুঁজে ফেললো এবং সঙ্গে সঙ্গেই গুহার প্রবেশদ্বারের দিকে পৌঁছলো। তারপরে আলাদিন বলল, জাদুকর, জাদুকর, আমি প্রদীপটা খুঁজে পেয়েছি। খুব ভালো। জাদুকর শুধু এইটুকুই বলল। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। আলাদিনের জাদুকরের উপর একেবারেই ভরসা ছিল না, তাই সে বলল, এত তাড়া কিসের জাদুকর? তুমি আমাকে প্রথমে এই গুহা থেকে বের করতে সাহায্য করো। জাদুকরের খুব রাগ হলো আর সে একটা বড় পাথর গুহার দরজায় রেখে দিল, যাতে আলাদিন আর সেই প্রদীপটা ভেতরেই বন্ধ রয়ে যায়। আলাদিন সেই পাথরটাকে সরানোর খুব চেষ্টা করলো, কিন্তু সেই পাথরটা খুব বড় আর ভারী ছিল। ও না, আমি এই গুহায় বন্দী হয়ে গেছি। সে কাঁদতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার সেই জাদুর আংটির কথা মনে পড়ল। সে তারপরে সেটাকে তার তালু দিয়ে ঘষলো, আর হঠাৎ একটা জিনিস সেই আংটি থেকে বেরোলো এবং তার দৃঢ় আওয়াজে সে বলল, প্রভু, আমি হলাম এই আংটির জিনি। আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আলাদিন প্রথমে তো ভয় পেয়ে গেছিল, কিন্তু তারপরে জিনির কাছ থেকে সাহায্য চাওয়ার সাহস জোটালো। তুমি কি আমায় আমার বাড়ি পৌঁছে দিতে পারবে? আর সঙ্গে সঙ্গে আলাদিন তার ঘরে পৌঁছে গেল। আলাদিন সেই প্রদীপটাও সাথে নিয়ে এলো, যেটা সে গুহায় পেয়েছিল। আমি ভাবছি এই প্রদীপটাকে ঘষলে কি হতে পারে। আলাদিন হাত দিয়ে প্রদীপটাকে ঘষতে শুরু করলো। আর হঠাৎ একটা খুব বড় জিনিস তার সামনে এসে দাঁড়ালো। সেই প্রদীপের জিনি আলাদিনকে বলল, প্রভু, আপনার ইচ্ছেই আমি পালন করব। আলাদিন খুব খুশি হলো আর সে একটা বড় মহল চাইলো আর একটা বড় বস্তা সোনায় ভরা।
একদিন এক রাজকুমারী আলাদিনের মহলের পাশ দিয়ে যাচ্ছিল। সে আলাদিনের সাথে কথা বলার জন্য ওখানে দাঁড়ালো এবং তারা খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে গেল। আর কয়েকদিন পরে আলাদিন আর সেই রাজকুমারী ভালোবাসতে শুরু করলো। আলাদিন মহারাজার কাছে রাজকুমারীকে বিয়ে করার আজ্ঞা চাইল। মহারাজ আলাদিনকে পছন্দ করলেন, কারণ সে দয়ালু আর খুব বড় মনের মানুষ ছিল। তাই তিনি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। একদিন জাদুকর সেই ব্যাপারটি জানতে পারল যে আলাদিনের কাছে এখনো সেই প্রদীপটি রয়েছে। তার খুব রাগ হলো, কারণ আলাদিন এখন খুব ধনী হয়ে গেছিল। তার যেভাবেই হোক সেই প্রদীপটা দরকার ছিল। সেই চালাক জাদুকর প্রদীপ বিক্রেতার ভেষ বানিয়ে আলাদিনের মহলে চলে গেল। পুরনো প্রদীপ দিয়ে নতুন নিন। সে কাঁদতে শুরু করলো, তার নকল প্রদীপগুলোকে একটা বস্তায় ভরে নিয়ে। সবাই শুনুন, পুরনো প্রদীপের বদলে নতুন প্রদীপ নিন। রাজকুমারী ওই বহুরূপীর আওয়াজ শুনতে পেল, কিন্তু রাজকুমারী এটা জানতো না যে আলাদিনের কাছে যে পুরনো প্রদীপ রয়েছে তার মধ্যে জাদু শক্তি রয়েছে। আর সে খুশি মনে আলাদিনের পুরনো প্রদীপ দিয়ে দিল নতুন প্রদীপ নেওয়ার জন্য। সেই জাদুকর তাড়াতাড়ি বাড়ি ফিরে সেই প্রদীপটা ব্যবহার করতে চাইছিল। অবশেষে এটা আমার। সে খুশিতে চেঁচাতে লাগলো। জাদুকর সেই প্রদীপটা ঘষলো আর একটা খুব বড় জিনি তার সামনে এসে দাঁড়ালো। আর জিনি তাকে বলল, প্রভু, আপনার আদেশ আমি পালন করব। জাদুকর খুব খুশি হলো। আলাদিনের প্রাসাদকে আর রাজকুমারীকে কোথাও দূরে নিয়ে যাও। তার এই ইচ্ছে পুরো হলো। যখন আলাদিন তার মহলে ফিরে এলো, যেখানে তার মহলটা ছিল, সে অবাক হয়ে গেল যে তার মহলটা নেই। শুধু তাই নয়, তার প্রিয় রাজকুমারীও তার সাথে উধাও হয়ে গেছিল। আলাদিনের মনে পড়ল যে তার কাছে একটা জাদুর আংটি রয়েছে। সে সঙ্গে সঙ্গে সেই আংটিটাকে ঘষলো আর জিনিকে বলল যে ওই মহলটা খুঁজে বের করতে। আর সঙ্গে সঙ্গেই আলাদিন পৌঁছে গেল সেই জাদুকরের বাড়িতে। ভাগ্যক্রমে সেই জাদুকর ঘুমোচ্ছিল, তাই আলাদিন লুকিয়ে ভেতরে ঢুকলো আর সেই জাদুর প্রদীপ ওখান থেকে নিয়ে নিল। সেই জাদুকর জানতেও পারলো না যে আলাদিন তার প্রদীপটা নিয়ে নিয়েছে। আলাদিন সেই প্রদীপটা ঘষলো আর আরেকবার সেই বড় জিনি তার সামনে এসে দাঁড়ালো আর বলল, প্রভু, আপনার আদেশ আমি পালন করব। আলাদিন জিনিকে হুকুম দিল যে ওই জাদুকরকে প্রদীপের থেকে এত দূরে নিয়ে চলে যাও যাতে সে চাইলেও আর কখনো ফিরে আসতে না পারে। তারপরে সে তার মহলটাকে ফেরত দিতে বলল। আর কিছুক্ষণের মধ্যেই তার ইচ্ছে পুরো হয়ে গেল। রাজকুমারী সেই মহলের ভেতরেই ছিল আর সে আলাদিনকে দেখে খুব খুশি হলো। আর তারপর থেকে আলাদিন আর রাজকুমারীকে সেই শয়তান জাদুকরকে নিয়ে আর কোনো ভয় পাওয়ার কোনো কারণ রইল না।
কালো ডাইনি আর মিষ্টি পরী। পরীদের দেশে দিব্যা নামের একটা ফর্সা অতীব সুন্দরী পরোপকারী আর বুদ্ধিমান পরী থাকত। ওকে সবাই মিষ্টি পরী বলে ডাকত। একদিন সে রানী পরীর অনুমতি নিয়ে পৃথিবী লোকে নেমে আসে। সূর্য অস্তের সময় গ্রামের লোকেরা তাদের পরিবারের সাথে বাড়ির পথে ফিরছিল। এই সব দেখে মিষ্টি পরী অবাক হয়ে দেখছিল। বেটা, তাড়াতাড়ি পা চালিয়ে চল, তা না হলে কালো ডাইনি এসে পড়বে। আচ্ছা মা, ঠিক আছে। সে খুব ভয়ঙ্কর দেখতে না? শুধু দেখতেই না, চল চল তাড়াতাড়ি পা চালিয়ে চল বাবা। মিষ্টি পরী দেখে একটা সাদা কাপড় পরে একটা কালো ডাইনি ওই গ্রামের দিকেই আসছে আর মুখ দিয়ে বিকট আওয়াজ করছিল। কোথায় গেল সবাই? কাউকে দেখতে পাচ্ছি না যে। আরে বাহ, ওই তো একটা শিকার দেখতে পেলাম। এই পণ্ডিত, কোথা থেকে ফিরছিস? মানে আমি পাশের গ্রামে সত্যনারায়ণের বাণী শোনাতে গেছিলাম। এখন গুহায় গিয়ে বাকি পাঁচালি পড়বি? না 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 না, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, একটা কথা তো আমি চিন্তাই করিনি। তুই আমার বিয়ে করাবি? দেখ, কথার খেলাপ করবি না তো? আমায় বিয়েটা করিয়ে দে। আগে বরকে তো ডাকুন। ঠিক আছে, আমি বর খুঁজে আনছি, তারপর তোকে ডাকছি। এখন তুই যেতে পারিস। মিষ্টি পরী পুরোহিত মশাইকে তার বাড়ির সামনে দাঁড় করায়। পুরোহিত মশাই, ওই কালো ডাইনিটা এভাবেই সবাইকে বিরক্ত করে বুঝি? পরী রানী, ভগবানের আশীর্বাদে আমি বেঁচে গেলাম। অন্য কেউ থাকলে কালো ডাইনি ওকে ছাড়তো না। এখনো অনেক লোকেদের নিখোঁজ করেছে। মিষ্টি পরী মনে মনে এদের সবাইকে ওই কালো ডাইনির থেকে রক্ষা করবে বলে স্থির করে নেয়। পরের দিন সন্ধে হতেই মিষ্টি পরী কালো ডাইনিকে গুহার বাইরে আসার জন্য ডাকে। কালো ডাইনি, কোথায় তুমি? এসো, আমার সামনে এসো, আমার সাথে যুদ্ধ করো। পরী, তুই আমার সাথে পেরে উঠবি না। ভালো চাস তো এখান থেকে চলে যা, নয়তো তোকেও ওই গুহায় বন্দি করে রাখবো। মিষ্টি পরী ম্যাজিক্যাল স্টার দিয়ে ডাইনির উপরে ম্যাজিক্যাল অ্যাটাক করে। এই নে, দেখ কেমন লাগে। ডাইনি একটু পরেই উঠে পড়ে আর মুখ দিয়ে আগুনের গোলা ছোড়ে। মিষ্টি পরী উড়ে সেখান থেকে সরে যায়। কালো ডাইনি ফু দিয়ে ঝড়ের সৃষ্টি করে। মিষ্টি পরী সেই ঝড়ের দাপটে উড়ে গিয়ে একটা গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কালো ডাইনি এগিয়েই আসছিল। মিষ্টি পরী দুর্বল হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর মিষ্টি পরী ম্যাজিক্যাল স্টারের সাহায্যে একটা মন্ত্র বলে আর কালো ডাইনিকে মাটিতে ফেলে দেয়। মিষ্টি পরী কালো ডাইনির পেছন থেকে গিয়ে বেনি দুটো কেটে দেয়। কালো ডাইনি ওর সামনে কাঁদতে শুরু করে দেয়। আমাকে আমার বেনি দুটো ফিরিয়ে দে, আমাকে বেনি দুটো ফিরিয়ে দে। আগে তুই গ্রামের যত লোকেদের বন্দি করে রেখেছিস তাদের আগে মুক্তি দে, তারপর আমাকে কথা দে আর কখনো কাউকে বিরক্ত করবি না, আর এখান থেকে চিরদিনের মতন চলে যাবি। আমি কথা দিচ্ছি আর কখনো কাউকে বিরক্ত করব না, আর এখানে ফিরেও আসবো না। এই নাও, এখনই আমি গ্রামের সবাইকে এই গুহার ভেতর থেকে মুক্তি দিচ্ছি। পরী, তুমি শুধু একটা কাজ করো, পণ্ডিতকে বলে আমার বিয়েটা করিয়ে দাও। পরী গুহার ভেতর থেকে
বন্দি গ্রামবাসীরা বাইরে বের হতে শুরু করে। মিষ্টি পরি কালো ডাইনিকে তার বেনি দুটো ফিরিয়ে দেয়, আর ডাইনি ওখান থেকে চলে যায়। গ্রামের সবাই খুব খুশি হয়। সেই সত্যি খারাপরা হেরে যায় আর ভালোরা বিজয়ী হয়। জাদুর পাথর পরশ। বান্টির মা বান্টিকে বলে, চলো বাবা, দুধ খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে আমি তোমাদের একটা ভালো গল্প শোনাবো। বান্টি দুধের গ্লাস হাতে নিয়ে বলে, ঠিক আছে মা, গল্প বলা শুরু করো। মা গল্প বলার জন্য বসে পড়ে। মায়ের কোলে পিঙ্কিও এসে বসে পড়ে। ছোট্ট ডগি শেরুও নিজের পায়ে হেঁটে এসে আর লেজ নাড়িয়ে গল্প শোনার জন্য বসে পড়ে। খাঁচায় বসে থাকা মিঠু তোতা পাখিও বলে ওঠে, আমিও শুনবো গল্প, আমিও শুনবো গল্প। অনেক বছর আগেকার কথা। এক গ্রামে হরিলাল নামের এক কৃষক বাস করত। ও খুব গরিব ছিল, কিন্তু মনের দিক থেকে খুব ধনী ছিল। ও সর্বদাই অন্যদের সাহায্য করার জন্য তৈরি থাকত। ওর বড় দাদা ওকে ভিন্ন করে দিয়েছিল। ওর কাছে খুব বেশি জমিও ছিল না। ও বাড়িতে দুটো গরু চাষ করে রেখেছিল, আর তাদের দুধ বিক্রি করে যেন তেন প্রকারে নিজের সংসার চালাচ্ছিল। ওর ওপর জমিদারের ঋণেরও চাপ পড়ে গেছিল। ও জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতো আর সেগুলোকে বিক্রি করত। একদিন হরিলালের স্ত্রী বলল, ওগো শুনছো, এভাবে আর কতদিন আমরা দুঃখে দিন কাটাবো? আমাদের কাছে পরার জন্য না ভালো জামা কাপড় আছে, আর না বাড়িতে ভালো জিনিসপত্র রয়েছে। তোমার দাদা তো আমাদের সোনা দানাতেও কোনো ভাগ দেননি। তুমি যত টাকা রোজগার করো তার থেকে তো অর্ধেক টাকা জমিদারের সুদ শোধ করতেই চলে যায়। আমরা নিজেরা কি খাবো আর বাচ্চাদের কি খাওয়াবো? হরিলাল তার স্ত্রীকে বুঝিয়ে বলে, দেখো চুন্নুর মা, তুমি এত চিন্তা করো না। ঈশ্বর একদিন আমাদের ওপর নিশ্চয়ই কৃপা করবেন। আমরা কোনোদিন কারোর ক্ষতি করিনি। ঈশ্বর ওপর থেকে সব দেখছেন। উনি একদিন আমাদের ভালো নিশ্চয়ই করবেন। আমি এখন যাই, পাহাড়ের ওখান থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি। হরিলাল পাহাড়ের দিকে যেতে শুরু করে। ও পাহাড়ের উপর চড়তেই থাকে, ওখানে কাঠ কাটতে শুরু করে। কিছুক্ষণ পরে ও নিজের কুড়ুলটাকে পাশে রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে শুরু করে। কিছুক্ষণ পরে ও যখন কুড়ুলের দিকে তাকায়, তখন আশ্চর্য হয়ে যায়। ওর লোহার কুড়ুলটা সোনায় পরিণত হয়ে গেছে। ওর কুড়ুলের নিচে একটা সাদা চমকদার গোল পাথর দেখা যায়। ও নিজের কুড়ুলটাকে তোলে আর সেটাকে বারবার দেখতে থাকে আর খুবই চিন্তায় পড়ে যায়। আর তারই সাথে ও সেই সাদা পাথরটাকে তুলে নিয়ে নিজের জামার পকেটে রেখে দেয়। ও মনে মনে ভাবতে থাকে যে ও পরশ পাথরের ব্যাপারে শুনেছিল। হয়তো ওটা নিশ্চয়ই পরশ পাথর, যা ভগবান ওর ওপর দয়া করে ওকে ওটা দিয়েছেন। ও ওপরের দিকে তাকিয়ে ভগবানকে অনেক ধন্যবাদ করে। ও কুড়ুলটাকে নিজের গামছার মধ্যে লুকিয়ে নিয়ে ওখান থেকে বাড়ির দিকে রওনা হয়। হরিলাল নিজের বাড়ি পৌঁছে নিজের স্ত্রীকে ডাকতে শুরু করে, কয় গো চুন্নুর মা, দরজাটা একটু তাড়াতাড়ি খোলো। কি হয়েছে, আজ এত তাড়াতাড়ি চলে এলে? এই বলে ও দরজা খোলে। তুমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও। কি হয়েছে, আজ একটু আলাদাভাবে কথা বলছো যে? ঈশ্বর আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন, এখন আর আমাদের কষ্টের দিন থাকবে না। চুন্নুর মা খুশি হয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে একটু পরিষ্কারভাবে বলো। এই কুড়ুলটাকে এভাবে গামছায় বেঁধে রেখেছো কেন? হরিলাল নিজের কুড়ুল থেকে গামছাটা সরাতেই হরিলালের স্ত্রী খুশিতে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে শুরু করলো। এ তো সোনার কুড়ুল। হরিলাল নিজের জামা থেকে সেই সাদা চমৎকারী পাথরটাকেও বের করলো। এটা এই পাথরেরই চমৎকার। শিগগিরই যাও, ওই লোহার পাটাগুলো নিয়ে এসো আমার কাছে। ওর স্ত্রী ওই লোহার পাটাগুলো নিয়ে আসে আর ওই চমৎকারী পাথর দিয়ে সেটাকে স্পর্শ করায়। স্পর্শ করানো মাত্রই ওটা সোনায় পরিণত হয়ে যায়। ওরা খুব খুশি হয়ে যায়।
হরিলাল কিছু সোনা বিক্রি করে জমিদারের ঋণ শোধ করে। নিজের পরিবারের জন্য ভালো জামা কাপড়, সোনার গহনা, প্রয়োজনীয় জিনিসপত্র আর খাবারের জিনিসপত্র বাড়িতে কিনে নিয়ে আসে। ও গরিব আর অসহায় মানুষদের সাহায্য করে, অসুস্থ লোকেদেরও চিকিৎসা করায়। হরিলাল নিজের স্ত্রীকে বলে, ঈশ্বরের দেওয়া এই উপহারের আমরা দুর্ব্যবহার করব না। আমরা শহরে গিয়ে ছোটখাটো কোনো একটা ব্যবসা শুরু করব, মানুষের সেবা করব। ঈশ্বর আমাদের নতুন রাস্তা দেখিয়েছেন। হরিলাল নিজের পরিবারের সাথে শহরে গিয়ে একটা নতুন ব্যবসা শুরু করে আর নিজের এক নতুন জীবন শুরু করে। শিক্ষা, ভালো কর্ম এবং পরোপকারের ফল সবসময় ভালোই হয়। আমাদের কোনো জিনিস বা সুযোগের কোনোভাবে দুর্ব্যবহার করা উচিত নয়। ব্যাং রাজকুমার। মা, কথা রাখাটা এত জরুরি কেন? কেননা এটা একজনের জীবন নষ্ট অথবা বাঁচাতে পারে। এমনকি এটা একজনের বিশ্বাসে পরিবর্তনও আনতে পারে। সত্যি তাই মা? হ্যাঁ, একদম। এই সুন্দর গল্পটা শোনো, ব্যাং রাজকুমারের গল্প। একসময় এক সুন্দর ছোট্ট রাজকন্যা ছিল, যে খুব আনন্দে সময় কাটাতো রাজকীয় বাগানে খেলা করে। সমগ্র রাজত্বে এটাই ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা, এবং যখন তার কোনো কাজ থাকতো না, সে একটি সোনার বল নিয়ে খেলা করত। তাকে আকাশে ছুঁড়ে আবার দুহাতে ধরে নিত, এবং এটাই ছিল তার সবচেয়ে প্রিয় খেলা। একদিন যখন সে তার সোনার বল নিয়ে খেলা করছিল, সেটি হাত থেকে ফসকে লাফিয়ে লাফিয়ে চলে গেল। বলটাকে ধরার জন্য সে ছুটতে লাগলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বলটা কাছাকাছি একটি পুকুরের জলে পড়ে গেল। রাজকন্যা অত্যন্ত দুঃখিত হয়ে বসে পড়ল এবং কাঁদতে লাগলো। ও, আমার সবচেয়ে প্রিয় বলটা হারিয়ে গেছে। হঠাৎ সে একটি গলা শুনতে পেল। প্রিয় রাজকন্যা, তুমি কেন কাঁদছো? সে চারিদিকে তাকালো এবং দেখলো একটা কুৎসিত ব্যাঙকে। ব্যাঙটা তার সাথে কথা বলছিল। সে ব্যাঙ পছন্দ করত না, তবুও সে নম্রভাবে জবাব দিল, আমার প্রিয় বলটা পুকুরের জলে পড়ে গেছে। ব্যাঙ বলল, আমি যদি পুকুরের জলে নেমে তোমার বল তুলে আনি, তুমি কথা দাও আমার ইচ্ছে পূরণ করবে? রাজকন্যা জিজ্ঞেস করলো, কিন্তু তুমি আমার থেকে কি চাও? এটা কি আমার গয়না অথবা আমার মুকুট, নাকি এক থলে সোনা? না প্রিয় রাজকুমারী, আমার ওসব প্রয়োজন নেই। আমি তোমার সাথে রাজপ্রাসাদে থাকতে চাই, তোমার সাথে টেবিলে খেতে চাই এবং তোমার বিছানায় ঘুমোতে চাই। রাজকন্যা ভাবল ব্যাঙটা তার সাথে মজা করছে, কিন্তু সে বলটা ফিরে পাওয়ার জন্য বলল, বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম। ব্যাঙটা জলে ঝাঁপ দিল।
রাজকন্যা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং দেখল ব্যাঙটা সোনার বল নিয়ে ফিরে এসছে। সে রাজকন্যাকে বলটা দিল, আর রাজকন্যা বলটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। ব্যাঙটা রাজকন্যাকে ডাকতে শুরু করলো, দাঁড়াও দাঁড়াও, আমাকে তোমার সাথে নিয়ে যাও। সে তার পিছনে লাফিয়ে কিন্তু রাজকন্যা পেছনে না তাকিয়ে ছুটতেই লাগলো যতক্ষণ না সে রাজপ্রাসাদে পৌঁছলো। সেই সন্ধ্যায় যখন সে তার বাবার সাথে খেতে বসেছিল, দরজায় কে যেন কড়া নাড়ল। তার বাবা তাকে যখন বললেন দরজায় কে এসেছে দেখতে, রাজকন্যা দরজা খুলল এবং ব্যাঙটা সেখানে অপেক্ষায় বসেছিল। রাজকন্যা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল, কিন্তু রাজা তার ভীত মুখ লক্ষ্য করলেন। তিনি বললেন, দরজায় কে ছিল? এবং সে সেদিনের সব ঘটনা খুলে বলল। একটা ছোট বোকা ব্যাঙ ছিল, আমি তাকে কি করে বাড়িতে আসতে দিই? একজন প্রকৃত নারীর অবশ্যই নিজের দেওয়া কথা রাখা উচিত। এখন যাও এবং ব্যাঙটাকে আসতে দাও। ব্যাঙটা তাকে অনুসরণ করে ভেতরে এলো। সে টেবিলে উঠতে চাইলো এবং খাওয়া শুরু করলো। সন্ধ্যা শেষে ব্যাঙটা রাজকন্যার সাথে শোয়ার ঘরে গেল। রাজকন্যা খুব দুঃখিত ছিল এটা জেনে যে একটি ব্যাঙ তার সাথে ঘুমোবে, কিন্তু যখন সে তাকে বালিশের উপর রাখল, ব্যাঙটি একটি রাজপুত্রে পরিণত হলো। সেই সুন্দর রাজপুত্র তাকে বলল যে এক খারাপ ডাইনি তাকে অভিশাপ দেয় এবং একজন দয়ালু রাজকুমারী কেবল তাকে মুক্তি দিতে পারে তার ইচ্ছে পূরণ করে। সে খুব খুশি ছিল সে রাজকুমারী ছিল তাদের একজন যারা সাপ মুক্ত করতে পারে। শীঘ্রই রাজকুমারী রাজকুমারের প্রেমে পড়ে গেল। রাজকুমার তাকে বিয়ে করতে চাইল আর তারা খুশিতে থাকতে লাগলো। এক অমাবস্যার রাতে লতা আর হেমা আর ওদের বর বিক্রম আর রাজীব নিজের গ্রামে যাওয়ার জন্য বেরিয়েছিল। রাজীব জিজ্ঞাসা করলো, এই হঠাৎ ট্রিপের প্ল্যান কেন বানালি? আমি কিছুই করিনি, এই যা করেছে এই বোনেরা করেছে। হ্যাঁ হ্যাঁ, সব প্ল্যান আমারই তো ছিল না, ওটা তো আমিই বলেছিলাম যে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটু ছুটির দরকার, চলো লতা কোথাও যাই। আমি তো বলেছিলাম কোথাও যাওয়া হোক, এটা বলিনি তো যে তোমার গ্রামেই যাওয়া হোক। হেমা বলল, এখন জামাইবাবু কত বছর হয়ে গেছে আমাদের গ্রামে গিয়ে, এমনিতেও শহরের জীবন থেকে বোর হচ্ছিলাম, তাই জন্যে আমরা ভাবছিলাম কিছুদিন গ্রামে গিয়ে আসি। কিন্তু একটু আগের থেকে বলে দিতে, এখন কে জানে আমার বস কি কাণ্ড ঘটাবে। বস আর বউ দুজনেরই কথা শোনো। আরে আমি তো এমনিতে মজা করছিলাম। আর ব্যাস তখনই ওদের কারের উইন্ডশিল্ডে কিছু এসে পড়ে আর বিক্রম তাড়াতাড়ি ব্রেক মারে। হেমা বলে, একটু আস্তে ব্রেকটা মারো। আমি ইচ্ছে করে ব্রেক মেরেছি নাকি? এই দেখো, কিছু একটা ধাক্কা খেয়েছে।
বিক্রম কার থেকে বেরিয়ে বাইরে গেল আর ওই পড়ে থাকা জিনিসটা উঠালো। এইটা তো একটা পুতুল, মনে হচ্ছে কোনো বাচ্চা ফেলে থাকবে। এমনিতেই অনেক সুন্দর দেখতে পুতুলটা। এখন এর কি করি? দাও, আমাকে দাও। হেমা ওটা নিজের পাশে বসিয়ে দিল আর ওরা আবার রওনা দিল। তারপর এক এক করে সবাই শুয়ে পড়ল, শুধু বিক্রমকে ছেড়ে, যে গাড়ি চালাচ্ছিল। বিক্রম রিয়ার ভিউ মিররে দেখল ওই পুতুলটার চোখ লাল ছিল আর ও লতার দিকে দেখছিল। বিক্রম ভয় পেয়ে গেল আর ও ঝট করে ব্রেক মারল। সবাই হঠাৎ করে উঠল। এখন কি হলো ভাই? বিক্রম যেই পিছনে ঘুরল, পুতুলটা সেই আগের মতনই ছিল। আমার মনে হলো যে এই পুতুলটা লতাকে দেখছিল আর তার চোখটাও লাল হয়ে গেছিল। মনে হচ্ছে তোমার ঘুম পেয়েছে। দাও, আমি চালাচ্ছি গাড়ি। না না, থাক। বিক্রম গান চালালো আর ওরা আবার নিজেদের যাত্রা শুরু করলো। ওরা গ্রামে পৌঁছে গেল আর নিজের গ্রামের বাড়ির ভেতরে চলে গেল। হঠাৎ কিছুক্ষণ পর রাজীব দাঁতের আওয়াজ শুনতে পায়। ও ভয় পেয়ে বলল, এইটা কেরম আওয়াজ? রাজীব যেই উপরে তাকালো, ও পুতুল ছাদে চড়ছিল। রাজীব এটা দেখে ঘাবড়িয়ে গেল। ওটা তাড়াতাড়ি করে লতাকে ওঠালো। লতা চেঁচালো, আ! দুজনের আওয়াজ শুনে হেমা আর বিক্রমও ওইখানে এসে গেল। সবাই ভয়ের চোটে কাঁপছিল। আমি বলছিলাম না, এই পুতুলের ভেতরে একটা কিছু গন্ডগোল আছে। তখনই ওই ভুতুড়ে পুতুলটা নিচে লাফালো। 1 2 3 4, আজ তো আমি 4টে শিকার করব, খুব মজা আসবে। এরম বলে ওই ভুতুড়ে পুতুলটা 4 জনকে হাওয়াতে উঠিয়ে ফেললো। এসব কি হচ্ছে? আগে তোমাদের সাথে একটু খেলে তো নি। তারপর ওই পুতুলটা বিক্রমকে দেওয়ালে পটকে দিল। তারপর রাজীবকে ছাতে পটকালো। তারপর লতা আর হেমা দুজনকে মুখোমুখি পটকে দিল। 4 জন মাটিতে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। এদের সবার অজ্ঞান হওয়ার পরে সাধু মহারাজের জ্ঞান ফিরল। উনি জানতে পেরে গেলেন ভুতুড়ে পুতুল ফেরত এসে গেছে। উনি চট করে ওদের কাছে পৌঁছালেন। এসো সাধু, আমি তোমারই অপেক্ষা করছিলাম। তুই আবার ফিরে এসেছিস, কিন্তু এইবার আমি তোকে ছাড়বো না। দেখব কে কাকে এইবার ছাড়বে না। এই 4 জনদের আগে আমি তোমারই শিকার করব। পুতুল নিজের হাত থেকে আগুন বের করা আরম্ভ করে দিল আর সাধু বরফের গোলা দিয়ে ওই আগুন নিভিয়ে দিল। তোর যদি মনে হয় যে তোর খারাপ শক্তি আমার থেকে জিততে পারবে, তো তোর এটা ভুল ধারণা। সাধু মহারাজ ওই ভুতুড়ে পুতুলকে একটা মোটা রশি দিয়ে বেঁধে ফেলল আর অজ্ঞান লোকেদের একটা কোনায় করে দিল। তুই আমার কিছু করতে পারবি না, আমি আবার ফেরত আসবো। আর প্রতিবার তোর ভাগ্যে আমিই পড়ব। সাধু মহারাজ একটা ঘর থেকে জল বের করে কিছু মন্ত্র পড়া আরম্ভ করে ফেলল। আর যেই ওই জল ভুতুড়ে পুতুলের উপরে পড়ল, ওই পুতুলের ভেতর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। আরে আরে, আমি তোকে ছাড়বো না সাধু। আর তারপর ওই পুতুল একটা কালো ধোঁয়াতে পরিণত হয়ে হাওয়াতে মিশে গেল। তারপর সাধু মহারাজ অজ্ঞান লোকেদের উপরে ঘট থেকে জল ছেটালো আর ওদের জ্ঞান ফেরালো। সেই পুতুল? এখন সেই পুতুল কোনোদিন ফিরবে না। 4 জন ওই সাধু মহারাজকে প্রণাম করলো, কারণ আজ সাধু মহারাজের জন্য তারা 4 জন জীবিত ছিল। কিন্তু তারপর ওই 4 জন বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। কিন্তু এই ভয়ানক ঘটনা ওদের জীবন ভোর মনে থাকবে।
লালচি ঘিওয়ালা ঘিসালাল। এক গ্রামে ঘিসালাল নামের ঘিওয়ালা থাকত। সে মোটা তাগড়া হাতির মতন গোল ছিল। সে নিজের বাড়িতে গরু আর মহিষ পুষে রেখেছিল। ও আর তার বউ দুজনে মিলে বাড়িতে ঘি বানাতো। ঘিসালাল নিজের সাইকেলে ঘিয়ের ডাব্বা নিয়ে আশেপাশের গ্রামে আর শহরে ঘি বিক্রি করার কাজ করত। একদিন ঘিসালাল ঘি বিক্রি করতে বাড়ির থেকে বের হয়। ঘি নিয়ে নাও, ঘি, শুদ্ধ ঘি, দানাদার ঘি। এমন জিনিস কোথায় পাবে? না নিলে কিন্তু আবার পচতাবে। এক বাড়ির থেকে একটা বউ ঘি নেওয়ার জন্যে ডাব্বা নিয়ে বাড়ির বাইরে এলো। বৌদি নমস্কার। দাদা কোথায়? অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না। বাজারে গেছেন। ওনার সঙ্গে একদিন দেখা হয়েছিল। বেচারা অনেক দুর্বল লাগছিলেন। উনি অনেক কাজ করেন। একটু দুধ ঘি খাওয়ান, আর আপনি নিজেও একটু খাওয়া দাওয়া করুন। ভগবান আপনাদের জুটিটার মঙ্গল করুক। আচ্ছা বৌদি, কত দিয়ে দিই? 2 কিলো দিয়ে দাও ভাই। 3 কিলো নিয়ে নিন বৌদি, আপনাকে সেই পুরনো দামে দেব। ঠিক আছে ভাই। ঘিসালাল তাড়াতাড়ি 3 কিলো ঘি মেপে ডাব্বাতে দিয়ে দেয়। সে সাইকেলে বসে এগিয়ে যায়। রাস্তায় পুন্নু পালওয়ানের বাড়ি আসে। সে নামেরই পালওয়ান ছিল। দেখতে একদম পাতলা, ঠিক হাড়ের কঙ্কালের মতন। পালওয়ান, কেমন আছো? পুন্নু পালওয়ান আরো গর্বে দাঁড়ায় আর নিজের 2 হাতের মাংসপিণ্ড দেখতে লাগে। ঘিসালালের হাসি পেয়ে যায়, কিন্তু সে নিজের হাসিটা আটকে নেয়, কেননা তার ঘি বিক্রি করার ছিল যে। অনেক চেহারা বানিয়েছো দেখছি। আমার ঘি যে খাচ্ছ। আচ্ছা, কত দিয়ে দিই পালওয়ান? অনেক ঘি খেয়েছি আগের বছর। আধা কিলো দিয়ে দাও ঘিসালাল। ব্যাস, আধা কিলো? আর একটু নিয়ে নাও। আরে পালওয়ান লোক, একটু তো খাওয়া দাওয়া করো। ঠিক আছে, তাহলে 1 কিলো দিয়ে দাও। তুমিও মনে রাখবে। ঘিসালাল মনে মনে ভাবতে লাগলো, কথাটা এমন বলছে যেন 10 কিলো নিচ্ছে। এইভাবে গ্রামে ঘি বিক্রি করতে করতে সে শহরে যায়। আর সেইখানে যাওয়ার পরে তার সব ঘি বিক্রি হয়ে যায়। অনেক গ্রাহক বেচারারা ঘি শেষ হওয়ার জন্যে হতাশ হয়ে যায়। এখন ঘিসালাল অনেক আনন্দতে সাইকেল চালিয়ে গ্রামের থেকে হয়ে নিজের বাড়ি ফিরছিল। তার পকেট টাকায় ভরে গেছিল, কিন্তু এখন তার মতলব ভালো ছিল না। তার মাথায় লোভের পোকা ঢুকে গেছিল। সে ভাবছিল, আমার খদ্দের তো অনেক হয়ে গেছে। এখন আমার রোজগারও দুগুণ হওয়া উচিত, আর দুগুণ রোজগারের জন্য মালও দুগুণ হওয়া উচিত। ঘরে এসেও সে স্বপ্নের জগৎ থেকে বেরোতে পারেনি। তার ভেতরের লোভ তাকে একটা ভুল নির্ণয় নেওয়ার জন্যে বাধ্য করে দেয়। পরের দিন সে ঘিয়ের 2টো বড় ডাব্বা নিয়ে তাতে আগে ঘি ঢালল, তারপর সেই শুদ্ধ ঘিটা বনস্পতি ঘি আর তেলের মিশিয়ে দিল। সে নিজের বউকে বলল, আরে বন্টির মা, আজ মজা আসবে। আজ ঘি বিক্রি করতে শহরে যাব, তাই আজ ঘরে আসতে দেরি হয়ে যাবে। আর যখন রাত্রেবেলা আসবো তখন সব ঘি বিক্রি করে অনেক টাকা নিয়ে আসবো। এইভাবে ঘিসালাল নিজের জাল ঘি বিক্রি করার ব্যবসা চালাতে থাকে আর অনেক টাকা রোজগার করে। তার রোজগার বাড়তে থাকলো আর তার বাড়ির দেরাজও ভরতে থাকলো। একদিন সকালে যখন ঘিসালাল উঠল, নিজের দেরাজের দিকে গেল।
সে আস্তে করে দেরাজটা খুলল, তো সেটা বিনা চাবিরই খুলে গেল। ভেতরে দেখলো তো পুরো দেরাজ খালি। সে অবাক হয়ে যায়, সে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফেরে তো সে চেঁচাতে থাকে। আরে মরে গেলাম রে, সব শেষ হয়ে গেল। চোররা একটা কিছুও ছাড়েনি, সব টাকাপত্র নিয়ে চলে গেল। হে ভগবান! তার বউ আসে আর সেও জোরে জোরে কাঁদতে শুরু করে। হে ভগবান, এটা কি করলে? আমরা কার কি ক্ষতি করেছিলাম? ঘিসালাল মাথা চাপড়াচ্ছিল। লোকেরা জড়ো হয়ে গেছিল আর তার জাল ব্যবসার ফল সবার সামনে ছিল। খারাপ কাজের ফল খারাপই হয়। আমাদের বেইমানি করা উচিত না, আর সব সময় সৎভাবে কাজ করা উচিত। সুন্দর মা। এক সময়ের ঘটনা। এক গ্রামে 10 বছরের সুরেশ নিজের মায়ের সাথে থাকত। ওর বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। সুরেশের মা সুরেশের অনেক খেয়াল রাখত, কিন্তু এক চোখ না হওয়ার কারণে তাকে খুব বাজে দেখাতো। তার জন্যে সুরেশ নিজের মায়ের বেশি কাছে যেত না। মা, তুমি আমার কাছে এসো না, আমার ভয় লাগে। কিন্তু বাবা, আমি তো তোমার মা হই, আমার থেকে কি ভয়? তোমার একটা চোখ নেই, তার জন্য তোমার মুখ অনেক ভয়ঙ্কর দেখতে। এই বলে সুরেশ ওখান থেকে চলে যায়। কিন্তু সুরেশের মা ইরাবতীর অনেক কষ্ট হয়। এখন আমি তোকে কি করে বলবো বাবা, আমার এই কুৎসিত চেহারা আমি কেন পেয়েছি? একবার স্কুল ছুটির পর সব বাচ্চার সুন্দর দেখতে মারা নিজের নিজের বাচ্চাকে নিতে আসে। অন্য বাচ্চাদের সুন্দর মাকে দেখে সুরেশের অনেক রাগ হয়। ইস, আমার মাও সুন্দর হলে কত ভালো হতো। তখনই ইরাবতীও ওখানে চলে আসে আর সুরেশকে আওয়াজ দেয়, বাবা সুরেশ, চলো বাড়ি চলো, আমি তোমাকে নিতে এসেছি বাবা। সুরেশের একটা চোখওয়ালা মাকে দেখে সুরেশের সব বন্ধুরা ভয় পেয়ে যায়। সুরেশ, এই যে বাজে দেখতে, এইটা কি তোমার মা? ওরে বাপরে, কি ভয়ঙ্কর দেখতে রে! টুম্পার কথা শুনে সুরেশের অনেক খারাপ লাগে আর সে রেগে ওখান থেকে চলে যায়। ইরাবতী ওকে দেখে রয়ে যায়। একটু দূরে সুরেশ গিয়ে গাছের নিচে বসে যায়। আমার মা অনেক বাজে দেখতে, ওনার একটা চোখ নেই। আমি ওনার সঙ্গে আর থাকতে পারবো না, তাই আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। সুরেশ সত্যি করে বিরক্ত হয়ে গ্রাম ছেড়ে চলে যায়। ইরাবতী এই কথায় অনেক চিন্তিত আর দুঃখিত হয়ে যায়। জানি না আমার ছেলে কোথায় হবে, কি অবস্থায় হবে। সুরেশের যাওয়ার পর অনেক বছর পার হয়ে যায়, আর অনেক বছর পর বড় হয়ে সুরেশ গ্রামে ফেরত আসে। এখন সুরেশ 22 বছরের হয়ে গেছে আর গ্রামে আসে। গ্রামে তো অনেক কিছুই পাল্টে গেছে। মায়ের সঙ্গে তো দেখা করার ইচ্ছে নেই, ওনাকে দূর থেকেই দেখেনি। সুরেশ নিজের বাড়ির দিকে দেওয়ালের পেছনে লুকিয়ে দেখতে থাকে। তখনই তার পেছনে চম্পক বাবু এসে দাঁড়ায়। তুমি কি সুরেশ? হ্যাঁ, কিন্তু আপনি কি করে চিনতে পারলেন? আমি চম্পক কাকা, তুমি আমাকে চিনতে পারলে না? আরে কাকা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কোন কথার জন্য ক্ষমা করে দিই? এই কথার জন্যে না পুরনো ভুলের জন্যে? পুরনো ভুল? কোন ভুল? তোমার মায়ের একটা চোখ নেই, এইটা শুনে তুমি ওকে ছেড়ে চলে গেলে। তুমি কি জানো তোমার মায়ের একটা চোখ কি করে নেই? আর চম্পক বাবু সুরেশকে গল্প শোনাতে লাগে। তুমি অনেক ছোট ছিলে, হয়তো 2 কিংবা 2.5 বছরে, আর তুমি উঠোনে খেলছিলে। তোমার উঠোনের বাইরে কিছু বড় বাচ্চারা গিলি ডান্ডা খেলছিল, আর তখনই হঠাৎ ডান্ডা কোথায় থেকে উড়ে আসে
আর তোমার চোখে লেগে যায়। তোমার চোখ থেকে রক্ত বেরোতে থাকে আর তোমার চোখ একটা খারাপ হয়ে গেল। তখন ডাক্তার বলল, যদি কারোর একটা চোখ পাওয়া যায় তো ওর চোখ ঠিক হয়ে যেতে পারে। তোমার মা নিজের একটা চোখ তোমায় দিয়ে দেয়, তার জন্য তুমি আজ দুটো চোখে দেখতে পারছো। এই গল্প শুনে সুরেশ অনেক ভাবুক হয়ে যায় আর চোখ থেকে জল বেরোতে থাকে। চম্পক কাকা, আমি খুব বাজে, আমি এক্ষুনি গিয়ে মায়ের থেকে ক্ষমা চাইছি। আর সুরেশ তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে নিজের বুড়ো মায়ের পায়ে পড়ে যায়। মা, আমি খুব বাজে, আমাকে ক্ষমা করে দাও। কোনো লোকের এইভাবে নিজের মায়ের অপমান করা উচিত নয়। সুরেশের মতন ভুল আপনি করবেন না, নিজের মায়ের খেয়াল রাখুন। এই গল্প থেকে এই শিক্ষা পাওয়া যায় যে আমাদের কোনোদিনও নিজের বাবা মাকে অপমান করা উচিত নয়। লালচি ঘিওয়ালা ঘিসালাল। এক গ্রামে ঘিসালাল নামের ঘিওয়ালা থাকত। সে মোটা তাগড়া হাতির মতন গোল ছিল। সে নিজের বাড়িতে গরু আর মহিষ পুষে রেখেছিল। ও আর তার বউ দুজনে মিলে বাড়িতে ঘি বানাতো। ঘিসালাল নিজের সাইকেলে ঘিয়ের ডাব্বা নিয়ে আশেপাশের গ্রামে আর শহরে ঘি বিক্রি করার কাজ করত। একদিন ঘিসালাল ঘি বিক্রি করতে বাড়ির থেকে বের হয়। ঘি নিয়ে নাও, ঘি, শুদ্ধ ঘি, দানাদার ঘি। এমন জিনিস কোথায় পাবে? না নিলে কিন্তু আবার পচতাবে। এক বাড়ির থেকে একটা বউ ঘি নেওয়ার জন্যে ডাব্বা নিয়ে বাড়ির বাইরে এলো। বৌদি নমস্কার, দাদা কোথায়? অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না। বাজারে গেছেন। ওনার সঙ্গে একদিন দেখা হয়েছিল, বেচারা অনেক দুর্বল লাগছিলেন। উনি অনেক কাজ করেন, একটু দুধ ঘি খাওয়ান আর আপনি নিজেও একটু খাওয়া দাওয়া করুন। ভগবান আপনাদের জুটিটার মঙ্গল করুক। আচ্ছা বৌদি, কত দিয়ে দিই? 2 কিলো দিয়ে দাও ভাই। 3 কিলো নিয়ে নিন বৌদি, আপনাকে সেই পুরনো দামে দেব। ঠিক আছে ভাই। ঘিসালাল তাড়াতাড়ি 3 কিলো ঘি মেপে ডাব্বাতে দিয়ে দেয়। সে সাইকেলে বসে এগিয়ে যায়। রাস্তায় পুন্নু পালওয়ানের বাড়ি আসে। সে নামেরই পালওয়ান ছিল, দেখতে একদম পাতলা, ঠিক হাড়ের কঙ্কালের মতন। পালওয়ান, কেমন আছো? পুন্নু পালওয়ান আরো গর্বে দাঁড়ায় আর নিজের 2 হাতের মাংসপিণ্ড দেখতে লাগে। ঘিসালালের হাসি পেয়ে যায়, কিন্তু সে নিজের হাসিটা আটকে নেয়, কেননা তার ঘি বিক্রি করার ছিল যে। অনেক চেহারা বানিয়েছো দেখছি, আমার ঘি যে খাচ্ছ। আচ্ছা, কত দিয়ে দিই পালওয়ান? অনেক ঘি খেয়েছি আগের বছর, আধা কিলো দিয়ে দাও ঘিসালাল। ব্যাস, আধা কিলো? আর একটু নিয়ে নাও। আরে পালওয়ান লোক, একটু তো খাওয়া দাওয়া করো। ঠিক আছে, তাহলে 1 কিলো দিয়ে দাও, তুমিও মনে রাখবে। ঘিসালাল মনে মনে ভাবতে লাগলো, কথাটা এমন বলছে যেন 10 কিলো নিচ্ছে। এইভাবে গ্রামে ঘি বিক্রি করতে করতে সে শহরে যায়। আর সেইখানে যাওয়ার পরে তার সব ঘি বিক্রি হয়ে যায়। অনেক গ্রাহক বেচারারা ঘি শেষ হওয়ার জন্যে হতাশ হয়ে যায়। এখন ঘিসালাল অনেক আনন্দতে সাইকেল চালিয়ে গ্রামের থেকে হয়ে নিজের বাড়ি ফিরছিল। তার পকেট টাকায় ভরে গেছিল, কিন্তু এখন তার মতলব ভালো ছিল না। তার মাথায় লোভের পোকা ঢুকে গেছিল। সে ভাবছিল, আমার খদ্দের তো অনেক হয়ে গেছে, এখন আমার রোজগারও দুগুণ হওয়া উচিত, আর দুগুণ রোজগারের জন্য মালও দুগুণ হওয়া উচিত। ঘরে এসেও সে স্বপ্নের জগৎ থেকে বেরোতে পারেনি। তার ভেতরের লোভ
তাকে একটা ভুল নির্ণয় নেওয়ার জন্যে বাধ্য করে দেয়। পরের দিন সে ঘিয়ের দুটো বড় ডাব্বা নিয়ে তাতে আগে ঘি ঢালল, তারপর সেই শুদ্ধ ঘিটা বনস্পতি ঘি আর তেলের মিশিয়ে দিল। সে নিজের বউকে বলল, আরে বন্টির মা, আজ মজা আসবে। আজ ঘি বিক্রি করতে শহরে যাব, তাই আজ ঘরে আসতে দেরি হয়ে যাবে। আর যখন রাত্রেবেলা আসবো তখন সব ঘি বিক্রি করে অনেক টাকা নিয়ে আসবো। এইভাবে ঘিসালাল নিজের জাল ঘি বিক্রি করার ব্যবসা চালাতে থাকে আর অনেক টাকা রোজগার করে। তার রোজগার বাড়তে থাকলো আর তার বাড়ির দেরাজও ভরতে থাকলো। একদিন সকালে যখন ঘিসালাল উঠল, নিজের দেরাজের দিকে গেল। সে আস্তে করে দেরাজটা খুলল, তো সেটা বিনা চাবিরই খুলে গেল। ভেতরে দেখলো তো পুরো দেরাজ খালি। সে অবাক হয়ে যায়, সে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফেরে তো সে চেঁচাতে থাকে, আরে মরে গেলাম রে, সব শেষ হয়ে গেল। চোররা একটা কিছুও ছাড়েনি, সব টাকাপত্র নিয়ে চলে গেল। হে ভগবান! তার বউ আসে আর সেও জোরে জোরে কাঁদতে শুরু করে। হে ভগবান, এটা কি করলে? আমরা কার কি ক্ষতি করেছিলাম? ঘিসালাল মাথা চাপড়াচ্ছিল। লোকেরা জড়ো হয়ে গেছিল আর তার জাল ব্যবসার ফল সবার সামনে ছিল। খারাপ কাজের ফল খারাপই হয়। আমাদের বেইমানি করা উচিত না আর সব সময় সৎভাবে কাজ করা উচিত।